মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব টেন্সের কিছু ব্যতিক্রম নিয়ম সম্পর্কে। তো বাংলা বাক্য দেখে টেন্স চেনার ক্ষেত্রে যে কৌশলগুলো আমি দেখিয়েছিলাম, সেই কৌশলগুলোর বেশ কিছু ব্যতিক্রম বিষয় রয়েছে। সেগুলো তোমরা যদি ঠিকঠাক ভালোভাবে বুঝে নাও, তাহলে বাংলা বাক্য দেখে একেবারে 100% অ্যাকুরেট তোমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবে। তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে আমাদের রুলসটা ছিল টেন্স চেনার ক্ষেত্রে, সেই রুলসটা একটু দেখে নাও। সো টেন্সের তিনটি ভাগ তোমরা সকলেই জানো, এখানেও আমি দেখাচ্ছি একটু। সো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এইবার কথা হচ্ছে যে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি আমরা ব এই লেটারটি পাই, তাহলে সেটা সাধারণত ফিউচার টেন্স। যদি আমরা পাস্টের ক্ষেত্রে মানে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি ল পাই, ম পাই, ত পাই, তাহলে সেগুলো পাস্ট টেন্স। এছাড়াও আমরা ছিল পাবো। ওকে, তাহলে ল, ম, ত, ছিল এগুলো যদি পাই, তাহলে সেগুলো হচ্ছে পাস্ট টেন্স। ব পেলে ফিউচার টেন্স। আর এগুলোর মধ্যে কোনোটাই যদি না পাই, তাহলে হচ্ছে সেটা প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? এইবার প্রেজেন্টের যে চারটা ভাগ রয়েছে, পাস্টের চারটা ভাগ রয়েছে এবং ফিউচারের চারটা ভাগ রয়েছে। তো সবগুলোর ক্ষেত্রে দেখে নাও, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেটা হয় যে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ছ এই লেটারটা আমরা পাবো না। আর এখানে দেখো, ছ লেটার পাবো না প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ছ পাবো, তার আগে যে অক্ষরটা থাকবে সেখানে কোনো একার থাকবে না। আর প্রেজেন্ট পারফেক্ট যেটা রয়েছে, সেখানে হচ্ছে যে ছ থাকবে ক্রিয়াপদের শেষে, তার আগের অক্ষরে একারটা অবশ্যই থাকবে। এ হচ্ছে প্রেজেন্টের। এবং প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াসটা রয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী আমাদের একই রয়েছে চেনার পদ্ধতিটা, জাস্ট ওখানে আমরা একটা কোনো সময় ধরে বা একটা সময় থেকে কাজটা চলতে থাকবে এরকম বোঝানো হবে, তাহলে আমরা সেটা খুব সহজেই চিনতে পেরে যাব। ক্লিয়ার? এ হয়ে গেল প্রেজেন্টের গল্প। এবার হচ্ছে পাস্টের গল্পটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট যেটা, সেটাতে হচ্ছে যে আমরা সাধারণত সিঙ্গেল ল পাই, আর একটা হচ্ছে কি ত পাই, ম পাই সাধারণত। এগুলো তো পাবোই, এগুলো বাদেও বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ছিল পাবো এবং তার আগে যে অক্ষরটা থাকবে সেখানে একটা একার পাবো। কন্টিনিউয়াসে ছিল পাবো, তার আগের অক্ষরে একার পাবো না, মানে একার এখানে থাকবে না। পারফেক্টে ছিল থাকবে, তার আগের অক্ষরে অবশ্যই একটা একার থাকবে। ক্লিয়ার? আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের চেনার নিয়ম প্রায় একই হয়ে গেল। ফিউচারের ক্ষেত্রে যেটা হয়, ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা এইখানে দেখাচ্ছি যে ইনডিফিনিটে ব পাচ্ছি, আর কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স যেটা রয়েছে সেটাতে আমরা থাকবো পাবো, মানে ওই তিনটা টেন্সে আমরা থাকবো শব্দটি পাবো এবং তার আগে একটা যে ক্রিয়া থাকবে সেটা হচ্ছে কন্টিনিউয়াসে তে পাবো, আর পারফেক্টে সাধারণত এ এইরকম বিভক্তি আমরা পেয়ে থাকবো। এ হচ্ছে ফিউচারের গল্প। এইবার আমাদের যে ব্যতিক্রম নিয়মগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। এক নম্বরে বলা হচ্ছে যে ক্রিয়াপদটি যদি সাধু ভাষায় থাকে, মানে বাংলা বাক্যের ক্রিয়াপদটা যদি সাধু ভাষায় থাকে, তাহলে আমাদের টেন্স চেনার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করবে। কেমন অসুবিধার সৃষ্টি হবে দেখো, এখানে এক্সাম্পল, ছাত্ররা বিদ্যালয় যাইতেছে। দেখো, এটা হচ্ছে একটা সাধু ভাষার ক্রিয়া। যাইতেছে, করতেছে, খেলতেছে, এগুলো হচ্ছে সাধু ভাষার ক্রিয়া। তো এই ক্রিয়াপদের শেষে দেখো কি রয়েছে, ছ রয়েছে। ছয়ের আগে কি রয়েছে, ত রয়েছে। তয়ে কি রয়েছে, একার রয়েছে। তাহলে যে ক্রিয়াপদের শেষে ছ থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে, সেটা সাধারণত পারফেক্ট টেন্স। বাট এটা কিন্তু আর পারফেক্ট হলো না, এটা হয়ে গেল কোন টেন্স? এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা দাঁড়িয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের টেন্স চেনার ক্ষেত্রে গন্ডগোল সৃষ্টি হলো। সাধু ভাষাতে থাকার জন্য এটা কন্টিনিউয়াস না হয়ে সেটা হয়ে গেল পারফেক্ট। যাইতেছে চলতি ভাষা হচ্ছে যে যাচ্ছে, যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ছ আছে, তার আগের অক্ষর দেখো একার নেই, তাই এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সাধু ভাষাতে রূপটা এইরকম থাকছে, আর সেটা চেনার সময় আমাদের বাধা সৃষ্টি করছে। যখন সাধু ভাষায় থাকছে তখন আমরা দেখছি এটা পারফেক্টে দাঁড়াচ্ছে, আর যদি চলতি ভাষাতে থাকে তাহলে সেটা কন্টিনিউয়াসে দাঁড়াচ্ছে। বাট এটাকে যদি একটু মন দিয়ে বা অর্থের দিক থেকে ভাবো, দেখো ছাত্ররা বিদ্যালয় যাইতেছে, মানে কাজটা চলছে, আর চলছে মানে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস টেন্স।
যদি বাংলা বাক্যে ক্রিয়াপদ সাধু ভাষায় থাকে তাহলে টেন্স চেনার ক্ষেত্রে সমস্যা হবে। নেক্সট উদাহরণ দেখো যে বালকেরা মাঠে খেলিয়াছে। দেখো ক্রিয়াপদ হচ্ছে খেলিয়াছে, ছ রয়েছে, তার আগের অক্ষর একার আছে, নেই, তাহলে কোন টেন্স? কন্টিনিউয়াস। বাট এখানে কিন্তু এটা কন্টিনিউয়াস না, খেলিয়াছে মানে কাজটা সবেমাত্র হয়েছে, দ্যাট মিন্স খেলেছে, এরকম হবে খেলেছে। সো এইখানে দেখো ছ রয়েছে, তার আগের অক্ষর একার রয়েছে, তাই হচ্ছে এটা পারফেক্ট। কিন্তু এটা দাঁড়িয়ে যাচ্ছে সাধু ভাষা অনুযায়ী কন্টিনিউয়াস টেন্স এন্ড চলতি ভাষা অনুযায়ী হয়ে যাচ্ছে পারফেক্ট টেন্স। তো এইরকম সমস্যা হবে, ক্লিয়ার? তো সাধু ভাষা থাকলে কিন্তু আমাদের এই নিয়ম প্রয়োগ করা যাবে না। থার্ড হচ্ছে রমেন একটা চকলেট খাইতে ছিল। দেখো এখানে ক্রিয়াপদ হচ্ছে খাইতে ছিল, শেষে দেখো ছিল আছে, তার আগের অক্ষরে দেখো একার আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। বাট বাস্তবে এটা পাস্ট পারফেক্ট না, খাইতে ছিল মানে হচ্ছে কাজটা কন্টিনিউ চলছিল, তার মানে এটা কন্টিনিউয়াস। তো এটা হবে এরকম যে খাচ্ছিল, খাচ্ছিল, ছিল আছে, তার আগের অক্ষরে একার নেই, তাই কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে সাধু ভাষার ক্ষেত্রে কি হচ্ছে? প্রবলেম সৃষ্টি হচ্ছে। তাহলে 1 নম্বর ব্যতিক্রম হলো কি, যে যদি বাংলা বাক্যে ক্রিয়াপদটি সাধু ভাষায় থাকে তাহলে আমাদের যে নিয়ম রয়েছে বা কৌশল রয়েছে সেটা কিন্তু প্রয়োগ করা যাবে না। সাধু ভাষা থেকে আগে চলতি ভাষাতে কনভার্ট করে নাও নিজে নিজে। এইবার দ্বিতীয় যে রুলসটা রয়েছে সেটা দেখো, যে জন্ম থেকে যেসব ক্রিয়াপদের শেষে ল বা ব থাকে সেগুলোকে আমরা ল, দ্যাট মিন্স এই যে দেখো ল, ল থাকলে কি হয়? ল থাকলে আমাদের এখানে দেখো পাস্ট টেন্স হয়, কিন্তু সেটা পাস্ট টেন্স হবে না। ব থাকলে কি হয়? ফিউচার টেন্স হয়, কিন্তু সেটা কিন্তু ফিউচার টেন্স হবে না। কেন হবে না? এবার এখানে এক্সাম্পল দেখো, সে জোরে কথা বলে। এই যে কথা বলাটা ভার্ব, শেষে দেখো ল রয়েছে, ল থাকলে পাস্ট হওয়ার কথা, বাট এটা কিন্তু পাস্ট না। আমি যখন এইরকম ভাবে বলবো কথা বললো, ব ল আল্লাহ, এইরকম যখন হবে তখনই সেটা পাস্ট টেন্স হবে, আদারওয়াইজ কিন্তু পাস্ট টেন্স হবে না। কথা বলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে রোহিত আমাকে সবকিছু বলে, সবকিছু বলে, যে দেখো বলে, তাহলে বলে থেকে আমি বলবো বললো, এরকম এটাতেও হবে বললো। রোহিত আমাকে সবকিছু বললো, যখন এইরকম ডবল ব পাবো তখনই কিন্তু আমার পাস্ট টেন্স হবে, আদারওয়াইজ সেটা প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো, যে মিস্টার দাস বিষয়টি নিয়ে ভাবে। দেখো এখানে ভাবাটা হচ্ছে ক্রিয়া, আর শেষে ব রয়েছে, ব মানে ফিউচার না, এখানে কিন্তু জন্ম থেকে ব রয়েছে। এই ভাবা কথাটি এসেছে ভাব থেকে এসেছে কিন্তু ভাবা, হ্যাঁ। সো এটা ব দেখে আমরা ফিউচার কোনো সময় ভাববো না, এটা হবে এরকম ভাববে, ভয়াকা ব বয়িকার, ভাববে, এইরকম ডবল ব আসবে কিন্তু। তাহলে এরকম হবে বাক্যটা, যে মিস্টার দাস বিষয়টি নিয়ে ভাববে, মানে ফিউচারে ভাববে, ভবিষ্যতে ভাববে, তখনই কিন্তু এটা ফিউচার টেন্স হবে। আর এরকম যদি হয় যে মিস্টার দাস বিষয়টি নিয়ে ভাবে, দ্যাট মিন্স এটা প্রেজেন্টে ভাবে, বিষয়টা ভাবা, বিষয়টা শুরুও হয়নি, শেষও হয়নি, আর রানিংও চলছে না, এইরকম ব্যাপারটা, মানে সাধারণত যে কাজটা প্রতিদিনই ঘটে এইরকম অর্থে। তো এ হলো আমাদের দ্বিতীয় রুলস, দ্যাট মিন্স দ্বিতীয় ব্যতিক্রম নিয়ম। এবার হচ্ছে তৃতীয় ব্যতিক্রম নিয়মটা দেখে নাও, যে ক্রিয়াপদের শেষে দন্তান্ন যদি থাকে, ক্রিয়াপদের শেষে যদি দন্তান্ন থাকে তাহলেও কিন্তু আমাদের এই দন্তান্নটাকে কি করতে হবে? মনে মনে বাদ দিতে হবে, না তো টেন্স চেনার ক্ষেত্রে অসুবিধা হবে। দেখে নাও এবার, তারা পুকুরে মাছ ধরছেন। দেখো এখানে ক্রিয়া হচ্ছে ধরছেন, শেষে দন্তান্ন রয়েছে। এবার নিয়ম অনুযায়ী যেটা আমাদের রয়েছে, যে ফিউচারে ব থাকে, পাস্টে ল মা ত থাকে এবং ছিল থাকে, আর এগুলো না থাকলে সেটা কোন টেন্স দ্বারাই? প্রেজেন্ট টেন্স দ্বারা। তো দেখো এখানে দন্তান্ন আছে, দন্তান্ন থাকলে কি হবে? ব নেই, ফিউচার টেন্স হবে না, ল ম ত ছিল নেই, পাস্ট টেন্স হবে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে, অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। ইনডিফিনিটের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? ইনডিফিনিটের ক্ষেত্রে এইখানে দেখো বলেছিলাম যে ছ থাকবে না, এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ছ থাকবে না, তাহলে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কখনোই না, কারণ ধরছেন, ধরা কাজটা রানিং চলছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো এইরকম যখন দন্তান্ন থাকবে সেটাকে মনে মনে বাদ দিবে, যে দন্তান্নটা নেই। এবার দেখো ছ আছে, তার আগের অক্ষরে একার নেই, তাই কন্টিনিউয়াস, একার থাকলে পারফেক্ট হতো। ক্লিয়ার? ওকে। নেক্সট, তোমার বাবা কলকাতা গেছেন, তোমার বাবা কলকাতা গেছেন। দেখো গেছেনটা হচ্ছে ভার্ব, শেষে কি রয়েছে? দন্তান্ন, তাহলে এটাকে মনে মনে বাদ দিতে হবে, না হলে এটা কোন টেন্স হয়ে যাবে? প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়ে যাবে। ছ আছে, মানে ছ আছে, তার আগের অক্ষরে একার আছে, তাহলে এটা কি কোন টেন্স? পারফেক্ট টেন্স, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কখনোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। নেক্সট, তিনি একটা পাকা আম খেলেন। দেখো খাওয়া কাজটা হচ্ছে এখানে ভার্ব, শেষে দন্তান্ন আছে। এবার
এই দন্তন্যটা থাকার জন্য আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলি, বাট এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে না। এই দন্তন্যটাকে মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে শেষে কি আসলো? ল। ল থাকলে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এটা হয়ে গেল পাস্ট টেন্স। আরো একটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে দন্তন্বয় হস্যি যদি থাকে, এরকম যদি থাকে যে খেলেনটাকে যদি এরকম করি যে খাইনি, খাইনি, তো সে অর্থে কিন্তু দন্তন্য বাদ দেওয়া যাবে না। নেগেটিভ অর্থে দন্তন্য বাদ দেওয়া যাবে না, কারণ দন্তন্যটাকে নিয়েই কিন্তু আমাদের নেগেটিভ, তাই ওটাকে বাদ দেওয়া যাবে না। তো টেন্স চেনার ক্ষেত্রে তোমাদেরকে এই তিনটি ব্যতিক্রম বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে সাধু ভাষা থাকলে সেটা টেন্স চেনার ক্ষেত্রে অসুবিধা হয়, দ্বিতীয়ত জন্ম থেকে যে সমস্ত ক্রিয়াপদের শেষে ল বা ব থাকবে সেগুলো ফিউচার বলে গণ্য হবে না, অ্যান্ড ক্রিয়াপদের শেষে যদি দন্ত ন থাকে তাহলে টেন্স চিনতে অসুবিধা হবে। এই তিনটি বিষয় যদি ভালোভাবে বুঝে নাও, তাহলেই এই বাংলা বাক্য দেখে টেন্স চেনা খুবই ইজি হয়ে দাঁড়াবে। সো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলি না মিস হয়।